আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাণী জগতের ৮ নম্বর পর্ব নিয়ে শুরু করব। ৮ নম্বর পর্ব হচ্ছে আমাদের একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা নিয়ে আমাদের বেশ আ কথাবার্তা রয়েছে। তবে একাইনোডার্মাটা পড়বার জন্যে আমরা যে পদ্ধতিতে পড়েছিলাম আগে সবগুলো একই পদ্ধতিতে পড়ব। শুরুর দিকে আমরা এর সংক্ষিপ্ত পরিচিতি, তারপরে এর শনাক্তকারী বৈশিষ্ট্য যেটা পরীক্ষার খাতায় লিখতে হবে এবং সবশেষ হচ্ছে এর উদাহরণ। আচ্ছা, তো শুরু করলাম। একাইনোডার্মাটার নামটা এসেছে হচ্ছে ল্যাটিন নাম থেকে। এই নামটার বাংলা করলে দাঁড়ায় একাইনোডার্মাটার শুরুর দিকে যদি আমরা একেবারে বাংলা করি তাহলে দাঁড়ায় হচ্ছে কন্টক ত্বক প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণীদের ত্বকে কাটা থাকে তাদেরকে আমরা একাইনোডার্মাটা বলি। কাটা কিন্তু অনেক প্রাণীদেরই থাকতে পারে, তবে এদের কিন্তু একেবারে মানে স্পেসিফিক করে দেয়, এদের হচ্ছে ত্বকে কাটা থাকবে, ঠিক আছে। এদের নামটা এসেছে আমরা বললাম ল্যাটিন নাম থেকে। ল্যাটিন একিনাথাস। একিনাথাস শব্দের অর্থ হচ্ছে স্পাইনাস বা কণ্টকময়, ঠিক আছে। ল্যাটিন একিনাথাস এবং গ্রিক শব্দ হচ্ছে ডার্মা। ডার্মা মানে হচ্ছে ডার্মিস বা ত্বক, ঠিক আছে। আমাদের যে ত্বকটা আমরা সেটাকে বলি অ্যাপিডার্মিস মানে বহিত্বক। তোমরা এই শব্দটা অনেক জায়গায় পাবে, অ্যাপিডার্মিস এন্ডোডার্মিস। আমরা অ্যাপিডার্ম মানে একটোডার্ম এন্ডোডার্ম বলে আসছি না, এরকম, ঠিক আছে। তো ডার্মা শব্দের মানে হচ্ছে ত্বক বা স্কিন, ঠিক আছে। আর আটা, একাইনোডার্মাটা, শেষে আবার আটা আছে না, এই আটা মানে হচ্ছে বহন করা। তার মানে একাইনাস শব্দটা আসছে কোথা থেকে? একিনাথাস শব্দ থেকে। একিনাথাস হচ্ছে ল্যাটিন শব্দ, এর অর্থ হলো কণ্টকময়। ডার্মা শব্দের মানে হলো ত্বক এবং আটা মানে বহন করা। তার মানে যে সকল প্রাণী ত্বকে কাটা বহন করে তাদেরকে বলা হয় একাইনোডার্মাটা। বুঝতে পেরেছ আশা করি। আচ্ছা, এটা নামকরণ করেন বিজ্ঞানী জ্যাকব কেলিন। যাই হোক, এটা আমাদের তো মানে বিষয় না, গুরুত্বপূর্ণ নয়। সংক্ষিপ্ত পরিচিতি চলে যায়। সংক্ষিপ্ত পরিচিতি, একাইনোডার্মাটার কথা বললেই সবার আগে আমাদের মাথায় যে ছবিটা আসে সেটা হলো স্টারফিশ, অর্থাৎ তারা মাছ। এই স্টারফিশের ছবিটা সবার আগেই হচ্ছে চলে আসে মাথার ভেতরে। আমরা সি স্টার দিয়েই হচ্ছে একাইনোডার্মাটা পড়ে থাকি। আচ্ছা, তো এই পর্বের প্রাণীগুলো, এই আরো অনেক ধরনের তারা মাছ রয়েছে, যেমন ধরো ব্রিটল তারা, তারপরে হচ্ছে সমুদ্র আর্চিন বা সাগর আর্চিন বলে। এছাড়া রয়েছে বাস্কেট স্টার। তাছাড়া আরো অনেক তারা রয়েছে, যেমন পালক স্টার রয়েছে, সমুদ্র শসা, সমুদ্র আহ আরো অনেক কিছু আছে এরকম, যে সমুদ্র শসারই আবার দুইটা প্রজাতি আছে, যে আমাদের বিষয় না এত কিছু জানার। আমরা যেটা এর সংক্ষিপ্ত পরিচিতিতে বলবো সেটা হচ্ছে গিয়ে যে এগুলোর, ওই যেটা বললাম, যেগুলো কোনোগুলো হচ্ছে স্টারের মতো দেখতে, কোনোগুলো হচ্ছে শসার মতো দেখতে, আবার কারো কারো মানে দেখতে পদ্মের মতো দেখতে মনে হয়, ব্রিটল তারা আছে, এরকম বিভিন্ন মনে হয় আর কি। আচ্ছা, তো এদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি এ পর্বের প্রজাতিগুলো অসমো রেগুলেশনে অক্ষম বলে মোহনায় খুব কম পাওয়া যায়, ঠিক আছে। কিতে অক্ষম? অসমো রেগুলেশনে অক্ষম বলে মোহনায় খুব কম পাওয়া যায়। বরং সব সমুদ্রের পৃষ্ঠতল থেকে শুরু করে একেবারে অতল পর্যন্ত এরা বিস্তৃত। এজন্য এ পর্বের সকল প্রাণী, সকল প্রাণী সামুদ্রিক। কথা বুঝলা? এই একটা কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই এরকম সামুদ্রিক পাইনি, কিন্তু এদের সবাই সামুদ্রিক। কারণ ওই যে বললাম, এরা অসমো রেগুলেশন করতে পারে না। মানে যদি এই প্রজাতিগুলো তুমি অসমো রেগুলেশন করতে না পারে বিধায় এগুলো মোহনায় খুব কম পাওয়া যায়। অসমো রেগুলেশন কথাটা আমরা অনেক জায়গায় শুনবো। এটা হলো অসমোসিস, অর্থাৎ অভিস্রবণিক যে রেগুলেশন, সেটা এদের অত ভালো হয় না। আচ্ছা, তো সমুদ্রের গভীরে একাইনোডার্মাটা ধরনের প্রাণী বেশি পাওয়া যায়। এরা মুক্তজীবী অথবা সহজীবী প্রজাতি থাকলেও কোনো পরজীবী একাইনোডার্মাটা এখনো পর্যন্ত নেই আর কি। মানে পরজীবী কোনো একাইনোডার্ম এখনো পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, এতটুকু জানলেই চলবে, এখান থেকে সংক্ষিপ্ত পরিচিতিতে আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। আচ্ছা, আরো যেটা বলতে পারো যে এদের ত্বকের নিচে শায়িত চুনময় অন্তকঙ্কালিক প্লেট থেকে এদের যে কাঁটাগুলো উদ্গত হয়। মানে এই কথাটা আমরা আরো ভালো করে বলবো সামনে শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্যে চলে যায়। শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে ফরম্যাটে পড়তাম, প্রথমে বলতাম হচ্ছে এদের আহ, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা সবাই অঙ্গতন্ত্র মাত্রার। দ্বিতীয় হলো এদের ভ্রূণ স্তর, ত্রিস্তরী। এদের প্রতিসাম্যতা কিরকম? এদের প্রতিসাম্যতাটা খুব ইম্পর্টেন্ট। আগে আমরা সকলে কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা পেয়েছি। এ পর্বের স্টারফিশের দিকে লক্ষ্য করো, আমরা পাশের চিত্রে দিয়ে দিব। স্টারফিশে দেখবা যে এরা পঞ্চ অরীয় প্রতিসাম্যতা দেখা যায় এবং এটা খুব ভালো বোঝা যায় স্টারফিশে।
অর্থাৎ এর ৫টা দিক থাকে তো, ওই ৫টা মনে করো তারার ৫টা কোণা বরাবর যেকোনো একটা কোণা ধরে সোজা টান দিলে ভাগ হয়ে যায় ২ ভাগে। তো এইজন্য যেহেতু ৫ ভাগ মানে ৫টা ভাগেই ভাগ করা যায় বা ৫ ভাবেই ভাগ করা যায়, এজন্য এদেরকে বলা হয় পঞ্চঅরীয় প্রতিসম। আচ্ছা, আর এদের ক্ষেত্রে আমরা কি বলবো? এদের সিলোম অবশ্যই রয়েছে, মানে প্রকৃত সিলোমযুক্ত প্রাণী এরা। এদের ক্ষেত্রে আমরা যদি আসি এদের মানে পরিপাকতন্ত্র, এদের পরিপাকতন্ত্র সম্পর্কে এখানে আলাদা তেমন কোনো কথা নেই। তবে এদের কিন্তু দুটো তল রয়েছে এদের দেহে, একটা হলো মৌখিক তল আর একটা বিমৌখিক তল। তো আমরা এদের পরিপাক নালী সম্পর্কে কোনো তথ্য এখানে পাই না, তবে এটা বোঝা যায় যে অবশ্যই এদের পরিপাকতন্ত্র রয়েছে। এরা যেহেতু উন্নত প্রাণী, এদের পরিপাকতন্ত্র অবশ্যই থাকে। এদের মুখের মানে এদের দেহটা এরকম থাকে, তো একটা হলো বিমৌখিক আর একটা হলো মৌখিক তল। ঠিক আছে, আমরা ওগুলোই বেশি বলবো, মানে এদের তুমি ওই ফরম্যাটের থেকে এদের বিশেষ বৈশিষ্ট্য বেশি পাবা। আচ্ছা, এদের রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র আমরা ওভাবে করে এখানে কোনো নাম বলতে পারি না। এদের জাস্ট বিশেষ বৈশিষ্ট্য দিয়ে আমরা চালিয়ে দিতে হয়। বিশেষ বৈশিষ্ট্যগুলো এদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবে। এদের লার্ভা দশা, হ্যাঁ এদের লার্ভা দশা রয়েছে। এদের লার্ভা দশার ক্ষেত্রে এদের মুক্ত সাঁতারু লার্ভা দশা থাকে। ঠিক আছে? আর প্রাণীগুলো হচ্ছে অধিকাংশই একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক ঘটে এবং এদের লার্ভা দশা মুক্ত সাঁতারু লার্ভা দশা বিদ্যমান। আচ্ছা, আমরা লার্ভা দশা আগেই বলে ফেললাম। কেন? কারণ এদের বিশেষ বৈশিষ্ট্যটাই এদের মূলত আমাদের পড়তে হবে। এদের বিশেষ বৈশিষ্ট্যতে আমরা আসি। আমরা এটা পড়বো কি দিয়ে? আমরা এটা পড়বো হচ্ছে তারা মাছ দেখে দেখে পড়বো। ঠিক আছে? তারা মাছের কথা যদি লক্ষ্য করো, মানে তারা মাছের দিকে যদি লক্ষ্য করো, তাহলে দেখবা যে হ্যাঁ এরা পঞ্চঅরীয় প্রতিসম। দেহ খণ্ডায়িত না অখণ্ডায়িত? নিঃসন্দেহে অখণ্ডায়িত। দেখে কি মনে হয়? হ্যাঁ, এরা অখণ্ডায়িত। এদের আকৃতি তারকাকার হতে পারে, কারো কারো ক্ষেত্রে গোলাকৃতি হতে পারে, অথবা চাকতির মতো, অথবা লম্বাকৃতিও হতে পারে। মানে এরা যেকোনো আকৃতি হতে পারে। কিন্তু ওদের লার্ভা দশায় কিন্তু আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাটা দেখতে পাই। ঠিক আছে? পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসাম্যতা দেখালেও লার্ভা দশায় কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা আমরা দেখতে পাই। এদের দেহ যে কথাটা বলছিলাম কণ্টকময়, অর্থাৎ দেহত্বক হচ্ছে কাঁটাযুক্ত এবং এই কাঁটাগুলোর দুটো আমরা ভেরিয়েশন বলি, একটা হচ্ছে স্পাইন ও হচ্ছে পেডিসিলারি। ঠিক আছে, এই দুইটা ভেরিয়েশন আমরা বলি, একটা স্পাইন ও পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত আর কি, মানে এই কাঁটা দুই ধরনের দেখা যায় আর কি, স্পাইন এবং পেডিসিলারি যুক্ত কাঁটা। বহিকঙ্কালে এই কাঁটাগুলো পাওয়া যায়, ত্বকের বাইরে থেকে বের হয়। এখন এই কাঁটাগুলো কোথা থেকে আসছে? এদের দেহের যে অন্তত্বক থাকে না, সেই অন্তত্বকে একটা চুনোময় প্লেট থাকে, এটাকে আমরা বলি চুনোময় অন্তকঙ্কালিক প্লেট। ঠিক আছে, এই চুনোময় অন্তকঙ্কালিক প্লেট বা যেটাকে বলা হয় ক্যালকেরিয়াস এন্ডোস্কেলিটাল প্লেট। ক্যালকেরিয়াস মানে চুনোময়, মানে ক্যালসিয়াম দ্বারা নির্মিত। এন্ডোস্কেলিটাল প্লেট অর্থাৎ ত্বকের নিচে একটা প্লেট থাকে, যেটা চুনোময় আর কি প্লেট আর কি, অর্থাৎ ক্যালসিয়াম নির্মিত প্লেট। এই প্লেটগুলো থেকেই এই কাঁটাগুলো বের হয়ে আসে এবং ত্বকের ঠিক বাইরে গিয়ে পাওয়া যায়। এবং সেই কাঁটাগুলোকে আমরা দু ধরনের বললাম, একটা বললাম হচ্ছে পেডিসিলারি এবং হচ্ছে স্পাইন। এই দুই ধরনের কাঁটা, এই কাঁটাগুলো কিন্তু খুবই শক্ত। এই কাঁটাগুলো এমনকি মানে এতটাই শক্ত যে এরা যে কোনো মানে প্রাণীকুল, অপর যে কোনো প্রাণীকুল এদের সংস্পর্শে আসলে তাদের কিন্তু সে এই কাঁটাগুলো দিয়ে আক্রমণ করে বা সে নিজে আত্মরক্ষা করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এদের একটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলেছি অলরেডি, সেটা হচ্ছে যে দেহ দুইটা তল থাকে, একটা হলো মৌখিক তল আর একটা হলো বিমৌখিক তল। আচ্ছা, মৌখিক যে তলটা, অর্থাৎ এটা যদি একটা স্টারফিশ হয়, এটা স্টারফিশ যদি হয় আমার হাতটা, তাহলে এর এই দিকের তলটা হলো বিমৌখিক তল আর এদিকের তলটা হলো মৌখিক তল। এই মৌখিক তলে এদের ৫টা হচ্ছে খাদের মতো এলাকা দেখা যায়, মানে মাঝখান দিয়ে একটু খাজ, মানে দেখা যায় ভেতরের দিকে ঢুকে গেছে, খাদের মতো দেখা যায়। খাদগুলোকে আমরা বলি আম্বুল্যাক্রাল খাদ। ঠিক আছে, এই আম্বুল্যাক্রাল খাদ এদের কিন্তু আহ, বলা যায় যে খাদ্য গ্রহণের জন্য সহায়তা করে আর কি। তারপরে আমরা দেখব এদের দেহে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বস্তুটা আমরা ঠিক মিল পাবো পরিফেরা পর্বের সাথে। যেমন এদের দেহে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র দেখা যায়। আমরা এর আগে রক্ত সংবহন তন্ত্রের কথা শুনেছি। রক্ত সংবহন তন্ত্রের আমরা বিভিন্ন ভেরিয়েশন শুনেছি। কারো কারো ক্ষেত্রে মুক্ত দেখা যায়, কারো কারো ক্ষেত্রে বদ্ধ, কারো অর্ধমুক্ত আমরা পেয়েছি। কিন্তু এই
এদের ক্ষেত্রে কোনো রক্ত তো পাওয়াই যায় না, এদের পাওয়া যায় হচ্ছে পানির সংবহন তন্ত্র, এবং এই পানির সংবহন তন্ত্রটা এদের সিলোম থেকে তৈরি হয়েছে। বুঝতে পারলা? আচ্ছা, আমরা পরিফেরার সাথে যে কথাটা বলেছিলাম, পরিফেরার সাথে মিলযুক্ত কেন বললাম, এজন্য এদেরকে আমরা বলি হচ্ছে, আমরা নর্মালি বলি কি রক্তের ভাই বলি না? তো এদের সাথে পরিফেরাদের হচ্ছে পানির ভাই। মানে এদের দেহে পানি সংবহন তন্ত্র রয়েছে, আর পরিফেরাদের দেহে রয়েছে নালিকা তন্ত্র। ওই নালীতন্ত্রের ভেতর দিয়ে পানি দৌড়ায়, কথা বুঝলা? ওদের তো আর তন্ত্র থাকে না, ওই জন্য ওদেরকে আমরা বলি মানে নালী, নালিকা বলি আর কি, ঠিক আছে? আর এদের ক্ষেত্রে বললাম পানি সংবহন তন্ত্র, ঠিক আছে? আর ওদের ক্ষেত্রে বলি আমরা নালীতন্ত্র বলি। ঠিক, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা পরিফেরা পরে প্রাণীদের ক্ষেত্রে যেটা দেখতে পেলাম, ঠিক তারই উন্নত বৈশিষ্ট্য এই একাইনোডার্মাটাতে পাওয়ার কারণে আমরা এদেরকে বলি যে, মানে আমি আমার মতো করে বলি যে এদেরকে পরিফেরার বড় ভাই, পরিফেরার মানে রক্তের ভাই, ঠিক আছে? যদি এদের রক্ত নাই, পাছে পানি। আচ্ছা, তারপরে আমরা বলবো হচ্ছে এদের পানির সংগততাটা কিরকম আর কি। এদের কিছু মানে নালীপথ থাকে, এবং হচ্ছে কিছু টিউব ফিট থাকে, মানে ওই যে নালীপথ মানে টিউব ফিট, এগুলো এদের চলনে সহায়তা করে, ঠিক আছে? আচ্ছা, এই তন্ত্রটি মানে এই যে পানি সংবহন তন্ত্রে যে বললাম, এই তন্ত্রটি, পানি সংবহন তন্ত্রটি শুধু এই মানে তার চলনে সহায়তা করে এমন নয়। চলনে বলতে আমরা ওই যে নালিকা পথ বের হয়, যে নালিকা পথের মধ্যে পানি থাকে আর কি। কিন্তু এইটা শুধু তার চলনে সহায়তা করে এমন না, এটা তার শ্বসনে সহায়তা করে, খাদ্য আহরণেও সহায়তা করে। কথা বুঝতে পারছো? একটু কঠিন লাগতেছে হয়তো বা তোমাদের কাছে। একটু ক্লিয়ার করে যদি বলি, মানে এদের দেহে সিলোম থেকে সৃষ্ট একটা অনন্য গড়নের পানির সংবহন তন্ত্র থাকে, যেটাকে আমরা বলি ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এই পানির সংবহন তন্ত্রটাই তাকে চলনে সহায়তা করে। কিভাবে? এদের এই পানির সংবহন তন্ত্রের যেখানে থাকে, তুমি পাশে পাশে একটা দুটি চিত্র দেখতে পাও। চিত্রে দেখো পানির সংবহন তন্ত্রের নিচ দিয়ে কিছু নালিকা পথ বের হয়। এই নালিকা পথগুলি পানির সংবহন তন্ত্রেরই অংশ। তবে এই পথ যেহেতু এগুলো পা, কাজে এটা তাকে চলনে সহায়তা করে। এই জন্য বললাম এদের এই পানির সংবহন তন্ত্র চলনে সহায়তা করে, পাশাপাশি এদের আবার শ্বসন এবং খাদ্য গ্রহণেও সহায়তা করে, কারণ কোন একটা জায়গায় তো গিয়ে তাকে খাবার খেতে হবে, ঠিক আছে? আবার শ্বসনেও সহায়তা করে, ঠিক আছে? এদের কোনো রেচনাঙ্গ নেই, ঠিক আছে? আচ্ছা, ত্বকীয় ফুলকা বা এই যে তার নালিকা পা অথবা শ্বসন বৃক্ষ ইত্যাদি দিয়ে সে শ্বসন সম্পন্ন করে। তাহলে শ্বসন তন্ত্রের ক্ষেত্রে আমরা একটা কথা পেলাম, সেটা হচ্ছে ওই নালিকা তন্ত্র দিয়ে তো শ্বসন করেই, পাশাপাশি তার ত্বকীয় ফুলকা দিয়েও সে শ্বাসকার্য চালিয়ে নেয়। তাহলে ত্বকীয় ফুলকা, নালিকা পা বা শ্বসন বৃক্ষ ইত্যাদি দিয়ে সে শ্বসন সম্পন্ন করে। এরা সাধারণত একলিঙ্গ প্রাণী, নিষেকটা হয় বাহ্যিক, এবং এদের জীবনচক্রে মুক্ত সাঁতারু লার্ভা দশা দেখা যায়। এটা একটা উন্নত বৈশিষ্ট্য। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এদের সকল যে প্রাণী সেটা সবাই হচ্ছে সামুদ্রিক। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, তারপরে আমরা যেটা বলবো এদের উদাহরণ, উদাহরণের ক্ষেত্রে আমরা স্টার ফিশের কথা বলবো। স্টার ফিশের মানে এক্সাম্পলটা খুবই চমৎকার, এটা আমাদের লাগে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোপেকটেন হচ্ছে ইউরিকান্থাস। এটা হলো সাধারণ স্টার ফিশ আর কি, অ্যাস্ট্রোপেকটেন ইউরিকান্থাস। আচ্ছা, তারপরে সমুদ্র শসা রয়েছে, যেমন ধরো কিউকুমারিয়া প্লান্সি। আচ্ছা, এছাড়া রয়েছে যেমন ধরো কি হোলোথুরিয়া ইমপেশেন্স, এরকম, এটা সমুদ্র শসা। যাই হোক, এটা তোমরা পাশে দেখে নিও, এটা আমাদের মানে এমসিকিউ এর জন্য এগুলো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা কিন্তু এদের নিয়ে একটা গল্প বলবো চমৎকার, এটা কিন্তু ভালো করে শুনবা।